মার্কিন পাল্টা শুল্ক নিয়ে প্রতিযোগীদের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ, বলছেন অর্থনীতিবিদরা। বিকল্প বাজার খোঁজার তাগিদ। আমাদের নতুন নতুন বাজারে ঢুকতে হবে, নতুন নতুন পণ্যের উদ্ভাবন করতে হবে। জনগণ বোকা নয়, বললেন মির্জা ফখরুল। ইভিএম এর মতো পিআর পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে মানুষ, দাবি মির্জা আব্বাসের। এই পিআর পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলবে করব, কেউ বলবে করবে না, অর্থাৎ এক পর্যায়ে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরো কিছুদিন সময় বাড়ায় দিতে হবে। দেশে নতুন করে মাথাচাড়া দিচ্ছে ষড়যন্ত্র, অভিযোগ জামায়াত এনসিপির ফ্যাসিবাদ উত্থানে জিরো টলারেন্স ঘোষণা নেতাদের। 24-এ বিভিন্ন কারাগার থেকে পালানো 700 আসামির খোঁজ নেই এখনো, যাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী 70 জন, ধরতে 5 মামলা। গাইবান্ধা স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম, বিমে দেখা দিয়েছে ফাটল, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। গাজায় কেবল খাবার আনতে গিয়ে প্রাণ গেল প্রায় 1400 ফিলিস্তিনির, বেশিরভাগই গুলি করে হত্যা, বলছে জাতিসংঘ। এবং টাইগারদের ডাগ আউটে আরও লম্বা সময় দেখা যাবে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে, 27 সালের নভেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। বাংলাদেশি পণ্যে শুল্ক হার 35 থেকে কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। একে কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মাকদুরা মিতির রিপোর্ট। চলতি বছরের 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হয় 37%। পরে 9 এপ্রিল ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি বিভিন্ন দেশকে এ নিয়ে আলোচনার সুযোগ দেন ওয়াশিংটন। গত 8 জুলাই 3 মাসের সময়সীমা শেষ হওয়ার আগের দিন ট্রাম্প চিঠি দিয়ে জানিয়ে দেন বাংলাদেশের পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। পরে শুল্ক হার কমাতে চাওয়া দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে 31 জুলাই পর্যন্ত সময় দেন ট্রাম্প। এরপর শুরু হয় আলোচনা। বাংলাদেশের পক্ষে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ওয়াশিংটনে তৃতীয় দফায় চূড়ান্ত আলোচনা হয় 29 জুলাই। শেষমেশ বাংলাদেশি পণ্যে 15% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘোষণায় পাল্টা শুল্ক 20% নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, সম্ভাব্য 35% পাল্টা শুল্ক এড়াতে সফল হওয়াতে পোশাক ও এ খাতের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আর কোনো শঙ্কা থাকলো না। আর এই চুক্তিকে বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংসে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। এ সাফল্য বাংলাদেশের দৃঢ়তা এবং আরও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির শক্তিশালী প্রমাণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 15% কমিয়ে যুক্তরাষ্ট্রের 20% শুল্ক আরোপের ঘোষণা বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক আলোচনার এক বড় দৃষ্টান্ত, বলছেন বিশেষজ্ঞরা। জানান, প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, তবে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। জানান, এই শুল্ক হারের বিপরীতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার তুলনায় অর্জন কম। এমন পরিস্থিতিতে বিকল্প বাজার খোঁজার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের 3 দিন বৈঠক শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 15% কমিয়ে 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। নতুন এই শুল্ক আরোপ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশেষজ্ঞরা। BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির জানান, বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক আলোচনার এক বড় দৃষ্টান্ত এটি। প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাণিজ্যিক ঘাটতি কমলে পাল্টা শুল্ক আরও কমানোর আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য ঘাটতি কমবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, তখন কিন্তু আমাদের জন্য আবার সুযোগ আসবে যে আলাপ আলোচনাটা চালিয়ে নেওয়া এবং পাল্টা শুল্ক আরো কিছুটা কমানো। বাংলাদেশের চাইতে ভারতের যে শুল্ক সেটি বেশি, তো এই কারণে দেখা যাবে কি যে বাংলাদেশ ভারতের তৈরি পোশাকের বাজারে কিছুটা হয়তো দখল করতে পারবে। তবে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। জানান, এই শুল্ক হারের বিপরীতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার তুলনায় অর্জন কম। এটা পাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো কমিটমেন্ট করতে হয়েছে। 25টি বোয়িং বিমান কিনতে হবে, আমরা তেল কিনবো, আমরা হুইট কিনবো, গ্যাস কিনবো আমেরিকার কাছ থেকে। সেগুলো সাধারণত মার্কেট প্রাইস থেকে বেশি দামে অলরেডি আমরা কমিট করেছি। আগামী 5 বছর আমরা ওদের কাছ থেকে কেনাকাটা করব। সেইখানে যে আমরা বেশি টাকা পেমেন্ট করব, সেটা যদি আপনি বিবেচনায় নেন তাহলে আমরা কিন্তু জিততে পারিনি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া 20% শুল্ক এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি বাজারে বাধাগ্রস্ত হবে না বলে অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের নতুন বাজারে প্রবেশ করা ও ভবিষ্যতে শুল্ক কমানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমেরিকান মার্কেটে যারা আমাদের সাথে প্রতিযোগিতা করছে, আমাদের 20%, পাকিস্তানের 19%, ভিয়েতনাম 20%, ভারত 25%। তো সেই দিক থেকে আমার প্রতিযোগিতায় আপাতত আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে সেই হিসেবে বাংলাদেশ তুলনামূলক একটি সন্তোষজনক অবস্থানে রয়েছে বলেও মনে করেন তিনি। অন্তত আমাদের রপ্তানি কারকটা বাধাগ্রস্ত হবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অভ্যুত্থানের পরেও এখনো দেশ অস্থিরতার মধ্য দিয়ে চলছে বলে মনে করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষ এখন আর বোকা নয়, জনগণ যা চায় সেই মোতাবেক কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থান নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এ সমাবেশ। রাজধানীর উত্তরায় আয়োজিত এই সমাবেশে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন নেতাকর্মীরা। বক্তব্য রাখেন উত্তর বিএনপির বিভিন্ন ইউনিট ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা শেখ হাসিনা সহ সব গণহত্যাকারীদের বিচার দাবি করেন। সেই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। বিএনপির বদনাম হয়, তারেক রহমানের বদনাম হয়, খালেদা জিয়ার বদনাম হয়, বলে যারা করবে, সে আমার ভাই হোক, সে আমার পার্টির নেতা হোক, সে আমার যাই হোক, তাকে আমরা সাথ দিব। অনেক ছলনা করেছে। যদি নন্দিত হয়ে যেতে চান, গণতন্ত্রের পথে আছেন। সংস্কারের নামে, বিচারের নামে ফ্যাসিবাদকে উস্কে দিয়ে তার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, কোন ষড়যন্ত্রকে আর সফল হতে দেব না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, যারা লুটপাটের সঙ্গে জড়িত তাদের সঙ্গে বিএনপির কোনো আপোষ নেই। যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। জুলাই আন্দোলনের 1 বছর পূর্ণ না হতেই দেশে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ থেকে মুক্তি পেতে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। এই সময় বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। শত শত প্রাণ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। পিআর পদ্ধতি দাবি করে একটি রাজনৈতিক মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, জনগণ ইভিএম এর মতো আর পিআর পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট।
শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অভ্যুত্থানের ১১ মাস পার হলেও এখনো বিচার নিশ্চিত না হওয়ায় সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শহীদ পরিবারের সদস্যরা। এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে বাচ্চাগুলো শহীদ হলো তাদের বিচার কেন সরকার করে না? আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চললেন কিভাবে জনগণ জানতে চায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এখন একটি গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশ আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারি না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, জনগণকে বিএনপির বিরুদ্ধে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এই পিআর পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলবে করবো, কেউ বলবে করবে না। অর্থাৎ এক পর্যায়ে বলবে যে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরো কিছুদিন সময় বাড়ায় দিতে হবে। ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি, সুতরাং আপনাদের পিআর পদ্ধতি কেউ গিলবে না। জামাতের সমালোচনা করে তিনি বলেন, দলটি বর্তমানে এনসিপির ঘাড়ে সাওয়ার হয়েছে। দলটিকে ফ্যাসিবাদের মতো আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। এর একটা পরগাছার মতো অনেকটা, কখনো আওয়ামী লীগের ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী হন, আবার কখনো বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে মন্ত্রী হন। এখন সওয়ার হয়েছে এনসিপির ঘাড়ে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আগামীর বাংলাদেশকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই ২৪-এর গণ অভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থান যারা শহীদ ও আহত হয়েছে তারা ডান বাম বোঝে না। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই ২৪-এর গণ অভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেমিনারে স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভাষণের মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে, তবে আগামীর বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের উত্থান কোনোভাবেই হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। যারা বিগত সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ওই দখলদারিত্বের রাজনীতি করে আগামীতেও কেউ টিকে থাকবে, রাজত্ব করবে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। সেমিনারে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছে তারা ডান বাম বুঝে না। যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, যারা আহত, তারা ডান বাম বুঝে না। আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই। বাংলাদেশের মানুষ যেমন, বাংলাদেশের কৃষ্টি, কালচার, ভ্যালু যেমন থাকবে, সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে। এ সময় নতুন বাংলাদেশে চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না বলেও জানান এই এনসিপি নেতা। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, যারা জালেম করবে, যারা জুলুম করবে, জালেম হিসেবে আবির্ভূত হবে, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে। সভাপতির বক্তব্যে জামাতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর বাংলাদেশকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। এ সময় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা ৩২ ঘন্টা অবস্থানরত জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এদিকে প্রকৃত জুলাই যোদ্ধা কারা এমন বিতর্কে সন্ধ্যায় শাহবাগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সাদ আহমেদের রিপোর্ট। টানা ৩২ ঘন্টার নানা নাটকীয়তার পর শাহবাগ ছাড়লেন জুলাই যোদ্ধা সংসদ ব্যানারের আন্দোলনকারীরা। জুলাই সনদের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে তারা অবস্থান নিয়েছিল। সর্বপ্রথম জুলাই ঘোষণা দিতে হবে এবং জুলাই ঘোষণার মধ্যে যা যা থাকা দরকার প্রত্যেকটা বিষয় প্রধান উপদেষ্টা নিজে সাংবাদিক মিডিয়ার সামনে নিজে এসে বক্তব্য পেশ করবেন। যে আমরা চাই যে জুলাই সনদ বাস্তবায়িত হোক, এই দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। শুক্রবার বিকেল 6:30টার দিকে জুলাই যোদ্ধাদের আরও একটি পক্ষ এসে অবস্থানকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাদের সঙ্গে যুক্ত হয় পুলিশ। নতুন পক্ষের ভাষ্যমতে অবস্থান নেওয়া পক্ষটি ভুয়া এবং তারাই প্রকৃত জুলাই যোদ্ধা। শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির নিন্দা জানান তারা। জনগণের দুর্ভোগ সৃষ্টি করবো না, এটা হচ্ছে আমাদের মেন নীতি। তো আমরা দেখতেছি এরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে, জনগণ আমাদের কাছে বিচার চাচ্ছে। আর পুলিশ এসে আমাদের কাছে বলতে যে আপনার 5 তারিখ সনদ দিবে, সেইতে আন্দোলনটা কেন? আমাদেরই লজ্জার ব্যাপার। এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের জুলাই যোদ্ধা এখনো পর্যন্ত কারো গায়ে হাত দেয় নাই এবং এভাবে নষ্ট করে নাই, ওরা হচ্ছে ভুয়া। এখানে হয়তোবা কোনো অনুপ্রবেশকারীরা এখানে এসে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল। সন্ধ্যার পর থেকে স্বাভাবিক রয়েছে শাহবাগ এলাকার যান চলাচল। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 5 আগস্টে পট পরিবর্তনের সময় সুযোগ বুঝে বিভিন্ন কারাগার থেকে পালানো 2200 কারাবন্দীর মধ্যে 700 আসামি এখনো পলাতক। তাদের জেলে ফেরত আনতে 5টি মামলা করা হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ করে বন্দীরা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায় 200-রও বেশি বন্দী। শুধু কাশিমপুর নয়, নরসিংদী, কুষ্টিয়া, বগুড়া সহ দেশের 5টি কারাগার থেকে পালানোর জন্য বাইরে থেকে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এসব কারাগার থেকে সব মিলিয়ে পালিয়ে যায় প্রায় 2200 আসামি। সে সময় পালিয়ে যায় জঙ্গি সংশ্লিষ্ট মামলা ও শীর্ষ সন্ত্রাসীদের মতো ঝুঁকিপূর্ণ 70 আসামিও। তবে সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা নাজুক হলেও পরে সক্ষমতার পরিচয় দিয়েছে কারা অধিদপ্তর। পলাতকদের মধ্যে প্রায় 1500 জনকে গ্রেফতার করা হয়েছে, আর কিছু আসামি নিজে থেকে জেলখানায় ফিরে এসেছে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে আছে 700 আসামি। তাদের বিরুদ্ধে 5টি মামলা করেছে কারা কর্তৃপক্ষ। কিছু বন্দী নিজের ইচ্ছে ফেরত এসছে, কিছু বন্দী রিঅ্যারেস্ট হয়েছে। জেল পালাতক আসলে সবার বিরুদ্ধে আমরা বিভিন্ন কারাগার থেকে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করেছি। ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখছে এবং মাঝে মধ্যেই ধরা পড়ছে। বাট শুরুর দিকে যেমন ধরা পড়ার সংখ্যাটা অধিক ছিল, বর্তমান সংখ্যাটা কমে এসছে। মানে মেবি হয়তোবা তাদের হয়তোবা খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা ঠিকানা পরিবর্তন করছে বিভিন্ন কারণে। একই সঙ্গে গ্রেফতার করে আনাও ফেরত আসাদের কারাগারের মধ্যে বিশেষ নজরদারিতে রাখার কথাও জানান কারা মহাপরিদর্শক। আমাদের জেলের ভিতরে কিছু প্রসিডিউর আছে, তাদেরকে বিশেষভাবে আইডেন্টিফাই করা এবং তাদেরকে বিশেষ নজরে রাখা, এবং জেল বিধি অনুসারে কিছু পানিশমেন্টও তারা ভিতরে তাদেরকে যেতে হবে। সারা দেশের ঝুঁকিপূর্ণ কারাগারগুলো সংস্কার ও আধুনিকায়নের কথাও জানান মোতাহের হোসেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় জানে আলম অপু নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 6 জনকে গ্রেফতার করা হলো। এদিকে নানা অভিযোগে 24 ঘন্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের 8 জন সহ 254 জনকে গ্রেফতার করা হয়েছে। আগস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলেও জানিয়েছে ডিএমপি। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। শুক্রবার বিকেলে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার অগ্রগতি ও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে। ব্রিফিংয়ে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে
চাঁদাবাজির মামলায় জানে আলম ওরফে অপু নামে আরও এক সমন্বয়ক পরিচয়দানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হলো। আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। এদিকে 24 ঘন্টায় বিভিন্ন অভিযোগে 254 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের 8 নেতাকর্মী। গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে 254 জনকে গ্রেফতার করা হয়। ডিএমপি আরো জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে গোপন তৎপরতা চালাতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বৈষম্য বিরোধী। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। গাইবান্ধার পলাশবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 তলা ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেল 5 আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে গা ঢাকা দেয় ভবন নির্মাণের দায়িত্ব হাতে তুলে নেন এলজিডির উপসহকারী প্রকৌশলী হেলাল হোসেন। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট সহ নির্মাণ সামগ্রী। কাজ শেষ না হলেও সিঁড়ির পলেস্তারা খসে পড়েছে, বিমে দেখা দিয়েছে ফাটল। এসএম মইনুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। 2023-24 অর্থ বছরে 1,23,98,000 টাকা ব্যয়ে গাইবান্ধার পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 তলা ভবন নির্মাণের দায়িত্ব পায় খুলনার মেসার্স এস জামান এন্টারপ্রাইজ। শুরু থেকে নির্মাণ সামগ্রীর মান নিয়ে অভিযোগ তোলেন এলাকাবাসী। শিডিউল অনুযায়ী সিঁড়িতে পাথর দেওয়ার কথা থাকলেও দেয়া হয় ইটের খোয়া। স্কুল সম্বন্ধে অভিযোগ, দরজা যে কাঠ দেওয়ার কথা ছিল সেটা দেয়নি এবং গ্রিল, জানলা, দরজা এগুলো নর্মাল। চিলেকোটা ঢালাই পাথর দিয়েছিল, সম্পূর্ণটাই খদে করছে। দরজা দেওয়ার কথা ছিল মেহগনি কাঠের, তারা পাওয়ারফুল দেখে দরজা দিয়ে গেছে নম্বু কাঠের। গেল 5 আগস্টের পর ঠিকাদার গা ঢাকা দেয়। এতে ভবনের অসমাপ্ত নির্মাণ কাজ শুরু করেন এলজিডির উপসহকারী প্রকৌশলী হেলালুর রহমান। কিন্তু নির্মাণ সামগ্রীর মান নিয়ে আবারও প্রশ্ন তোলেন এলাকাবাসী। আমরা শুনলাম যে হেলাল সাহেব নাকি করতেছে, ওটা হেলাল ইঞ্জিনিয়ার সম্ভবত, আমার দায়িত্ব নাকি দিছে অফিসারেরা যে কাজটা সম্পূর্ণ করো। অবশ্যই উপরে যদি খারাপ হয়ে থাকে তাহলে নিচের কাজও খারাপ হয়েছে। এখানে যে অন্যায় কাজটা হয়েছে, 2 নম্বরের কাজটা হয়েছে, তার বিচার হোক। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জানান, অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। একটা ইটের লেয়ার দেওয়া হচ্ছে বা সিমেন্টের লেয়ার দেওয়া হচ্ছে, সেটা তিনি উঠে নিতে বলেছেন, কেউ এটা প্রপারলি হয়নি বলে জানিয়েছেন। তো সেই নির্দেশনা আমাদের সাব ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকে দেওয়া হচ্ছে। এর বাইরে হচ্ছে দরজা এবং জানালা নিয়ে কিছু অবজেকশন ছিল। তো দরজা এবং জানালা হচ্ছে যে অবজেকশন দেওয়া হচ্ছে, জানালার ক্ষেত্রে সেগুলো হচ্ছে কিছুটা সত্যতা রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রকৌশলী হেলালুর রহমানের মুখোমুখি হলে তিনি তা অস্বীকার করেন। দেখছেন যে মালামাল নেওয়া হয়েছে, আপনার ছবি দেখান করছে তো ওটা কি ওই 3 তলা ওটা কি খোয়া দিয়ে করার নিয়ম আছে? এখন শিডিউলে আছে এটা, ওটা বিষয়গতভাবে ওই যে মিস্ত্রি বাড়ি ভেঙে তুললাম বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। অভিযোগ যেহেতু হয়েছে, এই অভিযোগটা নিশ্চয়ই আমরা যদি সত্যি প্রমাণিত হয় ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ব্যবস্থা নিতে যেটা উপকার হবে, আমাদের মধ্যে যদি অন্যান্য লোকজন এরকম থাকে তারও সতর্ক হবে। দোষীদের বিচার এবং মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।